বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পথের পাঁচালী আপনারা শুনছেন গল্পকথন বাই কল্লোল চ্যানেলে। আজ অষ্টম পর্ব। কথাটা সর্বজয়া ঘাটে গিয়া পাড়ার মেয়েদের মুখে শুনিল। আজ কয়েকদিন হইতেই নীরেনের সঙ্গে অন্নদা রায়ের, বিশেষ করিয়া তার ছেলে গোকুলের মনান্তর চলিতেছিল। কাল দুপুরবেলা নাকি খুব ঝগড়া ও চেঁচামেচি বাঁধে, ফলে কাল রাত্রেই নীরেন জিনিসপত্র লইয়া এখান হইতে চলিয়া গিয়াছে। অন্নদা রায়ের প্রতিবেশী যজ্ঞেশ্বর দিঘড়ির স্ত্রী হরিমতি বলিতেছিলেন, সত্যি মিথ্যে জানি নে বাপু, কদিন থেকে তো নানা রকম কথা শুনতে পাচ্ছি। আমি বিশ্বাস করিনি, বউটা তেমন নয়। আবার নাকি শুনলাম নীরেন লুকিয়ে লুকিয়ে টাকা দিয়েছে। বউ নাকি টাকা কোথায় পাঠিয়েছিল। নীরেনের হাতে লেখা রসিদ ফিরে এসে গোকুলের হাতে পড়েছে। এই সব। যাক বাপু, সেসব পরের কুচ্চ শুনে কি হবে। নীরেন শুনলাম বলছে, আপনারা সকলে মিলে একজনের উপর অত্যাচার করতে পারেন, তাতে দোষ হয় না। আপনারা যা ভাবেন ভাবুন। বউ ঠাকুরন একবার হুকুম করুন, আমি ওকে এই দণ্ডে আমার হারানো মায়ের মতো মাথায় করে নিয়ে যাব। তারপর আপনারা যা করবার করবেন। তারপর খুব হইচই খানিকক্ষণ হলো। সন্ধ্যের আগেই সে গয়লাপাড়া থেকে একখানা গাড়ি ডেকে আনলে, জিনিসপত্র নিয়ে চলে গেল। সর্বজয়া কথাটা শুনিয়া বড় দমিয়া গেল। ইতিমধ্যে স্বামীকে দিয়া অন্নদা রায়কে নীরেনের পিতার নিকট এই বিবাহ সম্বন্ধে পত্র লিখিতে অনুরোধ করিয়াছে। নীরেনকে আরও 2 বার বাড়িতে নিমন্ত্রণ করিয়াছিল। ছেলেটিকে তাহার অত্যন্ত পছন্দ হইয়াছে। হরিহর তাহাকে অনেকবার বুঝাইয়াছে, নীরেনের পিতা বড়লোক, তাহাদের ঘরে তিনি কি আর পুত্রের বিবাহ দিবেন? সর্বজয়া কিন্তু আশা ছাড়ে নাই। তাহার মনের মধ্যে কোথায় যেন সাহস পাইয়াছে, এই বিবাহের যোগাযোগ যেন দুরাশা নয়, ইহা ঘটিবে। হরিহর মনে মনে বিশ্বাস না করিলেও স্ত্রীর অনুরোধে অন্নদা রায়কে কয়েকবার তাগাদা দিয়াছিল বটে। কিন্তু এখন যে বড় বিপদ ঘটিল। ইতিমধ্যেই একদিন পথে দুর্গার সঙ্গে গোকুলের বউয়ের দেখা হইল। সে চুপি চুপি দুর্গাকে অনেক কথা বলিল। নীরেন কেন চলিয়া গেল তাহার ইতিহাস বলিতে বলিতে তাহার চোখ ছাপাইয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। এরকম ঝাঁটালাথি খেয়েই দিন যাবে, কেউ নেই দুর্গা। তাই কি ভাইটা মানুষ, কোথাও যে 2 দিন জুড়ব সে জায়গা নেই। সহানুভূতিতে দুর্গার বুক ভরিয়া উঠিল। সঙ্গে সঙ্গে খুড়িমার কলঙ্কের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও তাহার দুঃখে সান্ত্বনাসূচক নানা কথা অস্পষ্টভাবে তাহার মনের মধ্যে জোট পাকাইয়া উঠিল। সব কথা গুছাইয়া বলিতে না পারিয়া শুধু বলিল, ওই সখী ঠাকুরমা যা লোক, বলুক গে না, সে করবে কি। কেঁদো না খুড়িমা লক্ষ্মীটি, আমি রোজ যাব তোমার কাছে। সর্বজয়া শুনিয়া আগ্রহের সুরে জিজ্ঞাসা করিল, বোমা কি বললে টললে দুর্গা? তার নীরেনের কথা কিছু হলো নাকি? দুর্গা লজ্জিত সুরে বলিল, তুমি কাল জিজ্ঞেস করো না ঘাটে, আমি জানি নে। অপু একবার জিজ্ঞাসা করিল, খুড়িমার কাছে কি শুনলি? মাস্টারমশাই আর আসবেন না? দুর্গা ধমক দিয়ে কহিল, তা আমি কি জানি, যা। পড়ন্ত রোদে ছায়া ভরা পথটি কেমন যেন মন কেমন করা করা। সে তাহার ভাইয়ের জন্য। এরকম তাহার হয়, কতবার হইয়াছে। বেশিক্ষণ ধরিয়া যদি সে বাড়ি না থাকে, কি ভাইকে না দেখে, ভাইয়ের রাশি রাশি কাল্পনিক দুঃখের কথা মনে হইয়া মনের মধ্যে কেমন করে। তাহার অমন দুধে আলতা রঙের সোনার পুতুলের মতো ভাইটা ময়লা আধ ছেঁড়া মতো একখানা কাপড় পরিয়া বাড়ির দরজার সামনে আপন মনে একা একা কড়ি ঢালিয়া বেগুন বিচি খেলিতেছে। তাহার কাছে পয়সা চায় এটা ওটা কিনিতে, সে দিতে পারে না। ভারী কষ্ট হয় মনে। দিন কয়েক পরে ভুবন মুখুজ্জের বাড়ি রানুর দিদির বিবাহ শেষ হইয়া গিয়াছে বটে, কিন্তু এখনো কুটুম্ব কুটুম্বিনীরা সকলে যান নাই। ছেলে মেয়েও অনেক। একটি ছোট্ট মেয়ের সঙ্গে দুর্গার বেশ আলাপ হইয়াছে। তাহার নাম টুনি। তাহার বাপও আসিয়াছিলেন। আজ দুপুরের পর স্ত্রী ও কন্যাকে কিছুদিনের জন্য এখানে রাখিয়া কর্মস্থানে গিয়াছেন। ঘণ্টাখানেক পরে সেজ ঠাকুরুন এই ঘরে কি কাজ করিতেছিলেন, টুনির মায়ের গলা তাহার কানে গেল। সেজ ঠাকুরুন দালানে আসিয়া বলিলেন, কিরে হাসি, কি? টুনির মা উত্তেজিতভাবে ও ব্যস্তভাবে বিছানাপত্র বালিশের তলা হাতড়াইতেছে, উকি মারিতেছে, তোষক উল্টাইয়া ফেলিয়াছে। বলিল, এই একটু আগে আমার সেই সোনার সিঁদুরের কৌটোটা এখানে বিছানার পাশে রেখেছি। খোকা দোলায় চেঁচিয়ে উঠল, উনি বাড়ি থেকে এলেন, আর তুলতে মনে নেই। কোথায় গেল আর তো পাচ্ছি নে। শেষ ঠাকুরুন বলিলেন, ও মা, সে কি?
হাতে করে নিয়ে যাসনি তো? না দিদিমা, এখানে রেখে গেলুম। বেশ মনে আছে, ঠিক এইখানে। সকলে মিলিয়া খানিকক্ষণ চারিদিকে খোঁজাখুঁজি করা হইল। কোটার সন্ধান নাই। শেষ চাকরুন জিজ্ঞাসা করিয়া জানিলেন, দালানে প্রথমটা এ বাড়ির ছেলে মেয়ে ছিল। তারপর খাওয়ার ডাক পড়িলে ছেলেমেয়েরা সব খাবার খাইতে যায়, তখন বাহিরের লোকের মধ্যে ছিল দুর্গা। সেচ ঠাকুরনের ছোট মেয়ের টেপি চুপি চুপি বলিল, আমরা যে খাবার খেতে গেলাম, দুর্গাদি তখন দেখি খিড়কির দৌড় দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই মাত্র আবার এসেছে। শেষ ঠাকুরুন চুপি চুপি কি পরামর্শ করিলেন। পরে রুক্ষস্বরে দুর্গাকে বলিলেন, কোটো দিয়ে দে দুর্গা, কোথায় রেখেছিস বল, বার কর এক্ষুনি বলছি। দুর্গার মুখ শুকাইয়া এতটুকু হইয়া গিয়াছিল। শেষ ঠাকুরনের ভাবভঙ্গিতে তাহার জিভ যেন মুখের মধ্যে জড়াইয়া গেল। অস্পষ্টভাবে কি বলিল ভালো বোঝা গেল না। টুনির মা এতক্ষণ কোনো কথা বলে নাই। একজন ভদ্র ঘরের মেয়েকে সকলে মিলিয়া চোর বলিয়া ধরাতে একটু অবাক হইয়া গিয়েছিল। বিশেষত দুর্গাকে সে কয়েকদিন এখানে দেখিতেছে। দেখিতে বেশ চেহারা বলিয়া দুর্গাকে পছন্দ করে। সে চুরি করিবে, ইহা কি সম্ভব? সে বলিল, ও নেয়নি বোধহয় শেষদি। ও কেন? শেষ ঠাকুরুন বলিলেন, তুমি চুপ করে থাকো না, তুমি ওর কি জানো? নিয়েছে কি না নিয়েছে আমি জানি ভালো করে। একজন বলিলেন, তা নিয়ে থাকিস বের করে দে, নয়তো কোথায় আছে বল, আপদ চুকে গেল। দিয়ে দে লক্ষ্মীটি, কেন মিথ্যে? দুর্গা যেন কেমন হইয়া গিয়াছিল। তাহার পা ঠক ঠক করিয়া কাঁপিতেছিল। সে দেওয়ালে ঠেস দিয়া দাঁড়াইয়া বলিল, আমি তো জানি না কাকিমা, আমি তো। শেষ ঠাকুরুন বলিলেন, বললেই আমি শুনব? ঠিক ও নিয়েছে, ওর ভাব দেখে আমি বুঝতে পেরেছি। ভালো কথাই বলছি, কোথায় রেখেছিস দিয়ে দে। জিনিস দিয়ে দাও তো কিছু বলবো না, আমার জিনিস পেলেই হলো। পূর্বোক্ত কুটুম্বিনী বলিলেন, ভদ্রলোকের মেয়ে চুরি করে কোথাও শুনিনি তো কখনো, এই পাড়াতেই বাড়ি নাকি? শেষ ঠাকুরুন বলিলেন, তুমি ভালো কথার কেউ নাও, দেখবে তুমি মজাটা একবার। তুমি আমার বাড়ির জিনিস নিয়ে হজম করতে গিয়েছ, এ কি যাতা পেয়েছ বুঝি? তোমায় আমি আজ। পরে তিনি দুর্গার হাতখানা ধরিয়া হিড়হিড় করিয়া টানিয়া তাহাকে দালানের ঠিক মাঝখানে আনিয়া বলিলেন, দুর্গা, বল এখনো কোথায় রেখেছিস? বলবি নে? না, তুমি জানো না, তুমি খুকি, তুমি কিছু জানো না। শিগগির বল, নইলে দাঁতের পাটি সব একেবারে ভেঙে গুঁড়ো করে ফেলবে এক্ষুনি। বল শিগগির, বল এখনো বলছি। টুনির মা হাত ধরিতে আগাইয়া আসিয়াছিলেন। একজন কুটুম্বিনী বলিলেন, রোশনা, দেখছ না, ওই ঠিক নিয়েছে, চোরের মারি ওষুধ, দিয়ে দাও এক্ষুনি মিটে গেল। কেন মিথ্যে? দুর্গার মাথার মধ্যে কেমন করিতেছিল। সে অসহায়ভাবে চারিদিকে চাহিয়া অতি কষ্টে শুকনো জিভে জড়াইয়া উচ্চারণ করিল, আমি তো জানিনি কাকিমা, ওরা সব চলে গেল, আমিও তো। কথা বলিবার সময় সে ভয়ে আড়ষ্ট হইয়া শেষ ঠাকুরনের দিকে চোখ রাখিয়া দেওয়ালের দিকে ঘেঁষিয়া যাইতে লাগিল। পরে সকলে মিলিয়া আরও খানিকক্ষণ তাহাকে বুঝাইল। তাহার সেই এক কথা, সে জানে না। কে একজন বলিল, পাকা চোর। টেপি বলিল, বাগানের আমগুলো তলায় পড়বার জন্যই কাকিমা। শেষোক্ত কথাতেই বোধহয় সেজ ঠাকুরনের কোনো ব্যথায় ঘা লাগিল। তিনি হঠাৎ বাজখাই রকমের আওয়াজ ছাড়িয়া বলিয়া উঠিলেন, তবে রে পাঁজি নচ্ছার, চোরের ঝাড়, তুমি জিনিস দেবে না, দেখি তুমি দাও কি না দাও। কথা শেষ না করিয়াই তিনি দুর্গার উপর ঝাঁপাইয়া পড়িয়া তাহার মাথাটা লইয়া সজোরে দেওয়ালে ঠুকিতে লাগিলেন। বল কোথায় রেখেছিস, বল এক্ষুনি, বল শিগগির। টুনির মা তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া সেজ ঠাকুরনের হাত ধরিয়া বলিলেন, করেন কি শেষদি, থাকবে আমার কৌটো, ওরকম করে মারেন কেন? ছেড়ে দিন, থাক হয়েছে, ছাড়ুন। ছি! টুনি মার দেখিয়া কাঁদিয়া উঠিল। পূর্বোক্ত কুটুম্বিনী বলিলেন, রক্ত পড়ছে যে। দুর্গার নাক দিয়া ঝরঝর করিয়া রক্ত পড়িতেছে, কেহ তাহা লক্ষ্য করে নাই। বুকের কাপড়ের খানিকটা রক্তরাঙা হইয়া উঠিয়াছে। টুনির মা বলিলেন, শিগগির একটু জল নিয়ে টেপি, রোয়াকের বালতিতে আছে দেখ। চেঁচামেচি ও হইচই শুনিয়া পাশের বাড়ির কামারদের বৌঝিরা ব্যাপার কি দেখিতে আসিল। রানুর মা এতক্ষণে ছিলেন না। দুপুরে খাওয়া দাওয়ার পরে কামার বাড়ি বসিয়া গল্প করিতেছিলেন, তিনিও আসিলেন। মারের চোটে দুর্গার মাথার মধ্যে ঝাঁ ঝাঁ করিতেছিল। সে দিশাহারাভাবে ভিড়ের মধ্যে একবার চাহিয়া কি দেখিল। জল আসিলে রানুর মা তাহার চোখে মুখে জল দিয়া তাহাকে ধরিয়া বসাইলেন। তাহার মাথার মধ্যে কেমন ঝিমঝিম করিতেছিল। সে দিশাহারাভাবে বসিয়া পড়িল। রানুর মা বলিলেন, অমন করে কি মারে শেষদি, রোগা মেয়েটা, ছি! তোমরা ওকে চেরোনি এখনো, চোরের মাঠ ছাড়া ওষুধ নেই, এই বলে দিলুম। মারের এখনো হয়েছে কি, না পাওয়া গেলে ছাড়ব নাকি? হরিরায় যেন শুলে ফাঁসে দেয় এরপর।
রানুর মা বলিলেন, হয়েছে, এখন একটু সামলাতে দাও শেষদি, যে কাণ্ড করেছ। টুনির মা বলিল, ও মা, এত হবে জানলে কে কৌটোর কথা বলতো? চাইনি আমার কৌটো, ওকে ছেড়ে দাও শেষদি। শেষ ঠাকরুন এত সহজে ছাড়িতেন কিনা বলা যায় না, কিন্তু জনমত তাহার বিরুদ্ধে রায় দিতে লাগিল। কাজেই তিনি আসামিকে ছাড়িয়া দিতে বাধ্য হইলেন। রানুর মা তাহাকে ধরিয়া ওদিকের দরজা খুলিয়া খিড়কির উঠানে বাহির করিয়া দিলেন। বলিলেন, খুবক্ষণে আজ বাড়ি থেকে বেরিয়েছিলি, যা হোক, যা, আস্তে আস্তে যা। টেপি, খিড়কিটা ভালো করে খুলে দে। দুর্গা দিশাহারাভাবে খিড়কি দিয়া বাহির হইয়া গেল। মেয়ে ছেলে ও যাহারা উপস্থিত ছিল সকলে চাহিয়া দেখিতে লাগিল। একজন বলিল, তবুও তো স্বীকার করলে না, কিরকম দেখছো একবার, চোখ দিয়ে কিন্তু এক ফোঁটা জল পড়ল না। রানুর মা বলিলেন, জল পড়বে কি, ভয়ে শুকিয়ে গিয়েছে, চোখে কি আর জল আছে? ওই রকম করে মারে শেষদি। গ্রামে বারোয়ারি চড়ক পূজার সময় আসিল। গ্রামের বৈদ্যনাথ মজুমদার চাঁদার খাতা হাতে বাড়ি বাড়ি চাঁদা আদায় করিতে আসিলেন। হরিহর বলিল, না খুড়ো, এবার আমার 1 টাকা চাঁদা ধরাটা অন্যায্য হয়েছে। 1 টাকা দেবার কি আমার অবস্থা? বৈদ্যনাথ বলিলেন, না হে না, এবার নীলমণি হাজরার দল, এরকম দলটি এই অঞ্চলে কেউ চক্ষেও দেখেনি। এবার পালপাড়ার বাজারে মহেশ শেখরার বালক কীর্তনের দল গাইবে, তার সঙ্গে পাল্লা দেওয়া চাই। বৈদ্যনাথ এমন ভাব দেখাইলেন যেন নিশ্চিন্দিপুরবাসীগণের জীবন মরণ এই প্রতিযোগিতার সাফল্যের উপর নির্ভর করিতেছে। অপু একটা কঞ্চি টানিতে টানিতে বাড়ি ঢুকিয়া বলিল, পাকা কঞ্চি বাবা, তোমার খুব ভালো কলম হবে, ডোবার ধারে বাসতলায় পড়েছিল, কুড়িয়ে আনলাম। পরে সে হাসি মুখে সেটা কত উঁচু করিয়া তুলিয়া দেখাইয়া বলিল, হবে না বাবা তোমার কলম, কেমন পাকা না? চড়কের আর খুব বেশি দেরি নাই। বাড়ি বাড়ি গাজনের সন্ন্যাসী নাচিতে বাহির হইয়াছে। দুর্গা ও অপু আহার নিদ্রা ত্যাগ করিয়া সন্ন্যাসী দলের পিছনে পিছনে পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়াইল। অন্য অন্য গৃহস্থ বাড়ি হইতে পুরনো কাপড় দেয়, চাল পয়সা দেয়, কেউ বা ঘড়া দেয়। তাহারা কিছুই দিতে পারে না 2টো চাল ছাড়া। এজন্য তাহাদের বাড়িতে এই দল কোনোবারই আসে না। 10-12 দিন সন্ন্যাসী নাচনের পর চড়কের পূর্বরাত্রে নীল পূজা আসিল। নীল পূজার দিন বৈকালে একটা ছোট খেজুর গাছে সন্ন্যাসীরা কাঁটা ভাঙে। এবার দুর্গা আসিয়া খবর দিল, প্রতি বছরের সেই গাছটাতে এইবার কাঁটা ভাঙা হইবে না। নদীর ধারে আরেকটা গাছ সন্ন্যাসীরা পূর্ব হইতেই ঠিক করিয়াছে। পাড়ার ছেলেদের সঙ্গে দল বাঁধিয়া দুর্গা ও অপু সেখানে গিয়া জোটে। তারপর কাঁটা ভাঙার নাচ হইয়া গেলে সকলে চড়কতলাটাতে একবার বেড়াইতে যায়। খেজুরের ডাল দিয়া নীলপূজার মণ্ডপ ঘিরিয়াছে। চড়কতলার মাঠের শেওড়া বন ও অন্যান্য জঙ্গল কাটিয়া পরিষ্কার করা হইয়াছে। সেখানে ভুবন মুখুজ্জেদের বাড়ির মেয়েদের সঙ্গে দেখা হইল। রানী, পুঁটি, টুনু, এদের বাড়িতে কড়া শাসন আছে। দুর্গার মতো টোটো করিয়া যেখানে সেখানে বেড়াইবার হুকুম নাই। অতি কষ্টে বলিয়া কহিয়া ইহারা চড়কতলা পর্যন্ত আসিয়াছে। টুনু বলিল, আজ রাত্রে সন্ন্যাসীরা শ্মশান জাগাতে যাবে। রানী বলিল, আহা, তা বুঝি আর জানি নে, একজন মরা হবে, তাকে বেঁধে নিয়ে যাবে শ্মশানের সেই ছাতিম তলায়, তাকে আবার বাঁচাবে, তারপর মরার মুন্ড নিয়ে আসবে, ছড়া বলতে বলতে আসবে, ওর সব মন্তর আছে। দুর্গা বলিল, আমি জানি ওদের ছড়া, শুনবি বলবো? স্বর্গ থেকে এলো রথ, নামলো খেতুর তলে, 24 কোটি বানবর্ষা শিবের সঙ্গে চলে, সত্যযুগের মরা আর আউল যুগের মাটি, শিব শিব বলরে ভাই, ঢাকে দাও কাঠি। পরে হাসিয়া বলিল, কেমন চমৎকার এবার গোষ্ঠবিহারের পুতুল হয়েছে নীলুদা, দাশু কুমোরের বাড়ি দেখে এলাম, দেখিসনি রানু? পুঁটি বলিল, সত্যিকারের মরার মুন্ড রানুদি? নয়তো কি, অনেক রাত্রে যদি আসিস তো দেখতে পাবি। চল ভাই, আমরা বাড়ি যাই, আজ রাতটা ভালো নয়। আয় রে অপু, দুর্গাদি আয়। অপু বলিল, কেন ভালো নয় রানুদি, কি হবে আজ রাতে? রানী বলিল, সেসব কথা বলতে নেই, তুই বাড়ি আয়। অপু গেল না, কিন্তু দুর্গা ওদের দলের সঙ্গে চলিয়া গেল। তারপর হঠাৎ মেঘ করিল, সন্ধ্যার অন্ধকার মেঘে ঘনীভূত করিয়া তুলিল। অপু বাড়ি ফিরিতেছে, পথে জনপ্রাণী নাই। সন্ধ্যা হইতেই শ্মশানের ও মরার মুন্ডের গল্প শুনিয়া তাহার কেমন ভয় ভয় করিতেছে। মোড়ের মাসবনের কাছে আসিয়া মনে হইল কিসের যেন কটু গন্ধ বাহির হইতেছে। সে দ্রুত পদে চলিতে লাগিল। আর একটুখানি গিয়া ন্যাড়ার ঠাকুমার সঙ্গে দেখা। ন্যাড়ার ঠাকুমা নীলপূজার নৈবেদ্য হাতে চড়কতলায় পূজা দিতে যাইতেছে।
অপু অন্ধকারে প্রথমটা চিনিতে পারে নাই, পরে চিনিয়া বলিল, কিসের গন্ধ বেরিয়েছে ঠাকুরমা? বুড়ি বলিল, আজ ওরা সব বেরিয়েছেন কি না তারই গন্ধ আর কি। অপু বলিল, কারা ঠাকুমা? কারা আবার? শিবের দলবল। সন্ধ্যাবেলা ওদের নাম করতে নেই। রাম 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 রাম। অপুর গায়ে কাঁটা দিয়া উঠিল। চারিধারে অন্ধকার সন্ধ্যা, আকাশে কালো মেঘ, বাঁশবন, শ্মশানের গন্ধ, শিবের অনুচর ভূত প্রেত। ছোট ছেলের মন বিস্ময়ে, ভয়ে, রহস্যে, অজানার অনুভূতিতে ভরিয়া উঠিল। সে আতঙ্কের সুরে বলিল, আমি কি করে বাড়ি যাব ঠাকুমা? বুড়ি বকিয়া উঠিল, তা এত রাত করাইবা কেন বাপু আজকের দিনে? এসো আমার সঙ্গে, নীল পুজোর থালাখান দিয়ে আসি, তারপর এগিয়ে দেবক্ষণ। ধন্যী যা হোক। বারোয়ারি তলায় ঘাস চাঁচিয়া প্রকাণ্ড বাঁশের মেরাপ বাঁধিয়া শামিয়ানা টাঙানো হইয়াছে। যাত্রার দল আসে আসে, এখনো পৌঁছে নাই। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেলে লোকে বলে কাল সকালের গাড়িতে আসবে। সকাল চলিয়া গেলে বৈকালের আশায় থাকে। অপুর স্নানাহার বন্ধ হইবার উপক্রম হইয়াছে। রাত্রে অপুর ঘুম হয় না। বাঁধ ভাঙা বন্যার স্রোতের মতো কৌতূহল ও খুশির যে কি প্রবল অদম্য উচ্ছ্বাস। বিছানায় ছটফট এপাশ ওপাশ করে, যাত্রা হবে, যাত্রা হবে। মায়ের বারণ আছে, অত বড় মেয়ে পাড়া ছাড়িয়া কোথাও না যায়। দুর্গা চুপি চুপি গিয়া দেখিয়া আসিয়া রাজলক্ষ্মীর কাছে আসুর সজ্জা ও বাঁশের গায়ে ঝুলানো লাল নীল কাগজের অভিনবত্ব সম্বন্ধে গল্প করে। অপুর মনে হয় যে ৫৫ তলায় সে দুবেলা কড়ি খেলা করে, সেই তুচ্ছ অত্যন্ত পরিচিত সামান্য স্থানটাতে আজ বা কাল নীলমণি হাজরার দলের যাত্রার মতো একটা অভূতপূর্ব অবাস্তব ঘটনা ঘটিবে, এও কি সম্ভব? কথাটা যেন তাহার বিশ্বাসই হয় না। হঠাৎ শুনিতে পাওয়া যায়, আজ বিকেলেই দল আসিবে। এক ঝলক রক্ত যেন বুক হইতে নাচিয়া ছলকাইয়া একেবারে মাথায় উঠিয়া পড়ে। কুমোরপাড়ার মোড়ে দুপুরের পর হইতেই সকল ছেলের সঙ্গে দাঁড়াইয়া থাকিবার পর দূরে একখানা গরুর গাড়ি তাহার চোখে পড়িল। সাজের বাক্স বোঝাই গাড়ি, ১, ২, ৩, ৪, ৫খানা। পটু একে একে আঙুল দিয়া গুনিয়া খুশির সুরে বলিল, অপুদা, আমরাদের পেছন পেছন এদের বাসায় গিয়ে দেখে আসি, যাবি? সাজের গাড়িগুলার পিছনে দলের লোকেরা যাইতেছে। সকলের মাথায় টেরিকাটা, অনেকের জুতা হাতে। পটু একজন দাড়িওয়ালা লোককে দেখাইয়া কহিল, এ বোধহয় রাজা সাজে না অপুদা? আকাশ বাতাসের রং একেবারে বদলাইয়া গেল। অপু মহা উৎসাহে বাড়ি ফিরিয়া দেখে তাহার বাবা দাওয়ায় বসিয়া কি লিখিতেছে ও গুনগুন করিয়া গান করিতেছে। সে ভাবে যাত্রা আসিবার কথা তাহার বাবাও জানিতে পারিয়াছে, তাই এত স্ফূর্তি। উৎসাহে হাত নাড়িয়া বলে, সাজ একেবারে ৫ গাড়ি বাবা, এইরকম দল। হরিহর শিষ্য বাড়ি বিলি করিবার জন্য বালির কাগজে কবচ লিখিতেছিল। মুখ তুলিয়া বিস্ময়ের সুরে বলে, কিসের সাজ রে খোকা? অপু আশ্চর্য হইয়া যায়, এত বড় ঘটনা বাবার জানা নাই। বাবাকে সে নিতান্ত কৃপার পাত্র বিবেচনা করে। সকালে উঠিয়া অপুকে পড়িতে বসিতে হয়। খানিক পরে সে কাঁদো কাঁদো ভাবে বলে, আমি বারোয়ারি তলায় যাব বাবা, সকলে যাচ্ছে আর আমি এখন বুঝি এখানে বসে পড়ব, এক্ষুনি যদি যাত্রা আরম্ভ হয়। তাহার বাবা বলে, পড়ো পড়ো, এখন বসে পড়ো। যাত্রা আরম্ভ হলে ঢোল বাজবার শব্দ তো শুনতে পাওয়া যাবে, তখন না হয় যেওক্ষণ। প্রৌঢ় বয়সের ছেলে, নিজে সবসময় আজকাল বিদেশে থাকে। অল্প দিনের জন্য বাড়ি আসিয়া ছেলেকে চোখ ছাড়া করিতে মন চায় না। অভিমানের রাগে অপুর চোখ দিয়া জল পড়িতে থাকে। সে কান্না ভরা গলায় আবার শুভঙ্করী শুরু করে, মাস মাহিনা যার যত, দিন তার পরে কত। কিন্তু সকালে যাত্রা বসে না। খবর আসে ওবেলা বসিবে। ওবেলা অপু মায়ের কাছে যাইয়া কাঁদো কাঁদো ভাবে বাবার অত্যাচারের কাহিনী আনুপূর্বিক বর্ণনা করে। সর্বজয়া আসিয়া বলে, দাও না গো ছেলেটাকে ছেড়ে, বৎসরকারের দিনটা তোমার ৯ মাস বাড়িতে থাকা নেই বছরে, আরও একদিনের পড়াতে একেবারে তক্কালঙ্কার ঠাকুর হয়ে উঠবে কি না? অপু ছুটি পায়। সারা দুপুর তাহার বারোয়ারি তলায় কাটে। বৈকালে যাত্রা বসিবার পূর্বে বাড়িতে খাবার খাইতে আসিল। বাবা রোয়াকে বসিয়া কবচ লিখিতেছে। অন্যদিন এই সময় তাহাকে বাবার কাছে বসিয়া বই পড়িতে হয়, পাছে ছেলে চটিয়া যায়। এই ভয়ে তাহার বাবা তাহাকে খুশি রাখিবার জন্য নানা রকম কৌতুকের আয়োজন করে। বলে, খোকা, চট করে সিলেটে লিখে আনো দেখি, ওই ভূত, বাপ রে। অপু সব অদ্ভুত ধরনের কথা শুনিয়া হাসিয়া খুন হয়। তাড়াতাড়ি লিখিয়া আনিয়া দেখায়। বলে, বাবা, এইটে হয়ে গেলে আমি কিন্তু চলে যাব। তাহার বাবা বলে, যেওক্ষণ যেওক্ষণ। আচ্ছা খোকা, চট করে লিখে আনো দেখি। আরেকটা অদ্ভুত কথা বলে,
অপু আবার হাসিয়া ওঠে। আজ কিন্তু অপুর মনে হইল বাহির হইতে কি একটা প্রচণ্ড শক্তি আসিয়া তাহাকে তাহার বাবার নিকট হইতে সরাইয়া লইয়া গিয়াছে। বাবা নির্জন ছায়াভরা বৈকালে বাঁশবন ঘেরা বাড়িতে একা বসিয়া বসিয়া লিখিতেছে, কিন্তু এমন শক্তি নাই যে তাহাকে বসাইয়া রাখে। এখন যদি বলে, খোকা এসো পড়তে বসো, অমনি চারদিক হইতে একটা ভয়ানক প্রতিবাদের হট্টগোল উঠিবে। সকলে যেন বলিবে, না না, এ হয় না, এ হয় না, যাত্রা যে বসে বসে। কোন উল্লাসের প্রবল শক্তি তাহার বাবাকে যেন নিতান্ত অসহায় নিরীহ দুর্বল করিয়া দিয়াছে। সাধ্য নাই যে তাহার পরিবার কথা পর্যন্ত মুখে উচ্চারণ করে। বাবার জন্য অপুর মন কেমন করে। দুর্গা বলিল, অপু তুই মাকে বল না, আমিও দেখতে যাব। অপু বলে, মা দিদি কেন আসুক না আমার সঙ্গে, চিক দিয়ে ঘিরে রেখেছে, ওইখানে বসবে। মা বলে, এখন থাক, আমি ওই ওদের বাড়ির মেয়েরা যাবে, তাদের সঙ্গে যাব, আমার সঙ্গে যাবে ক্ষণ। বারোরি তলায় যাইবার সময় দুর্গা পিছন হইতে তাহাকে ডাকিল, শোন অপু। পরে সে কাছে আসিয়া হাসি হাসি মুখে বলিল, হাত পাত দিকি। অপু হাত পাতিতেই দুর্গা তাহার হাতে দুটা পয়সা রাখিয়াই তাহার হাতটা নিজের দুহাতের মধ্যে লইয়া মুঠা পাকাইয়া দিয়া বলিল, 2 পয়সার মুরগি কিনে খাস, নয়তো যদি নিচু বিক্রি হয় তো কিনে খাস। ইহার দিন 7 পূর্বে একদিন অপু আসিয়া চুপি চুপি দিদিকে জিজ্ঞাসা করিয়াছিল, তোর পুতুলের বাক্সে পয়সা আছে, একটা দিবি? দুর্গা বলিয়াছিল, কি হবে পয়সা তোর? অপু দিদির মুখের দিকে চাহিয়া একটুখানি হাসিয়া বলিয়াছিল, নিচু খাবো। কথা শেষ করিয়া সে পুনরায় লজ্জার হাসি হাসিল। কৈফিয়তের সুরে বলে, বৈষ্ণবদের বাগানে ওরা মাচা বেঁধেছে, দিদি অনেক নিচু পেরেছে, 2 ঝুড়ি, 1 পয়সায় 6টা, এই এত বড় বড়, একেবারে সিঁদুরের মতো রাঙা। সতু কিনলে, সাধন কিনলে। পরে একটু থামিয়া জিজ্ঞাসা করিল, আছে দিদি? দুর্গার পুতুলের বাক্সে সেদিন কিছুই ছিল না, সে কিছু দিতে পারে নাই। অপুকে বিরস মুখে চলিয়া যাইতে দেখিয়া তাহার সেদিন খুব কষ্ট হইয়াছিল। তাই কাল বৈকালে সে বাবার কাছে পয়সা দুটা চড়ক দেখিবার নাম করিয়া চাহিয়া লয়। সোনার ভাঁটার মতো ভাইটা মুখের আবদার না রাখিতে পারিলে দুর্গার ভারী মন কেমন করে। অপু চলিয়া গেলে তাহার মা ঘাট হইতে আসিয়া বলে, দুর্গা একটা কাজ করত, রানুদের বাগান থেকে 2টো সাদা গন্ধভেতালির পাতা খুঁজে নিয়ে আয় তো। অপুর শরীরটা অসুখ করেছে, একটু ঝোল করে দেব। মায়ের কথায় সে এক ছুট্টে রানুদের বাগানে যায়। বাগানে মানুষ সমান উঁচু ঘন আগাছার জঙ্গলের মধ্যে গন্ধভেদালির পাতা খুঁজিতে খুঁজিতে মনের সুখে মাথা দোলাইয়া পিসিমার মুখে ছোটবেলায় শেখা একটি ছড়া আবৃত্তি করে, হলুদ বনে বনে নাকছাবিটি হারিয়ে গেছে, সুখ নেই কো মনে। যাত্রা আরম্ভ হয়। জগৎ নাই, কেহ নাই, শুধু অপু আছে আর নীলমণি হাজরার যাত্রার দল আছে সামনে। সন্ধ্যার আগে বেহালায় ইমন আলাপ করে, ভালো বেহালাদার, পাড়াগাঁয়ের ছেলে, কখনো সে ভালো জিনিস শোনে নাই। উদাস করুণ সুরে হঠাৎ মন কেমন করিয়া ওঠে। মনে হয় বাবা এখনো বসিয়া বাড়িতে কি সেই লিখিতেছে। দিদি আসিতে চাহিয়া আসিতে পারে নাই। প্রথম যখন জরির সাজ পোশাক পরিয়া টাঙানো ঝাড় ও কড়ির ডুমের আলোকসজ্জিত আসরে রাজার মন্ত্রীর দল আসিতে আরম্ভ করে, অপু মনে ভাবে এমন সব জিনিস তাহার বাবা দেখিল না। সবাই তো আসরে আসিয়াছে গ্রামের, তাহাদের পাড়ার কোনো লোক তো বাকি নাই। বাবা কেন এখনো? পালা দ্রুত অগ্রসর হইতে থাকে। সেবার সে বালক কীর্তনের দলের যাত্রা শুনিয়াছিল। সে কি আর এ কি, কি সব সাজ, কি সব চেহারা! হঠাৎ পেছন হইতে কে বলে, খোকা বেশ দেখতে পাচ্ছ তো? তাহার বাবা কখন আসিয়া আসরে বসিয়াছে অপু জানিতে পারে নাই। বাবার দিকে ফিরিয়া বলে, বাবা দিদি এসেছে, চিকের মধ্যে বুঝি? মন্ত্রীর গুপ্ত ষড়যন্ত্রে যখন রাজা রাজ্যচ্যুত হইয়া স্ত্রীপুত্র লইয়া বনে চলিতেছেন, তখন কাঁদুনে সুরে বেহালার সঙ্গত হয়। তারপর রাজা করুণ রস বহুক্ষণ জমাইয়া রাখিবার জন্য স্ত্রীপুত্রের হাত ধরিয়া এক এক পা করিয়া থামেন আর এক এক পা করিয়া অগ্রসর হইতে থাকেন। সত্যিকার জগতে কোনো বনবাস গমনোদ্যত রাজা নিতান্ত অপ্রকৃতিস্থ না হইলে একদল লোকের সম্মুখে সেইরূপ করে না। বিশ্বস্ত রাজ সেনাপতি রাগে এমন কাঁপেন যে মৃগীরোগগ্রস্ত রোগীর পক্ষেও তাহা হিংসার বিষয় হইবার কথা। অপু অপলক চোখে চাহিয়া বসিয়া থাকে, মুগ্ধ বিস্মিত হইয়া যায়। এমন তো সে কখনো দেখে নাই। তারপর কোথায় চলিয়া গিয়াছেন রাজা, কোথায় গিয়াছেন রানী। ঘন নিবিড় বনে শুধু রাজপুত্র অজয় ও রাজকুমারী ইন্দুলেখা ভাই বোন ঘুরিয়া বেড়ায়।
কেউ নাই যে তাহাদের মুখের দিকে চায়, কেউ নাই যে নির্জন বনে তাহাদের পথ দেখাইয়া লইয়া চলে। ছোট ভাইয়ের জন্য ফল আনিতে একটু দূরে চলিয়া যাইয়া ইন্দুলেখা আর ফেরে না। অজয় বনের মধ্যে বোনকে খুঁজিয়া বেড়ায়। তাহার পর নদীর ধারে হঠাৎ খুঁজিয়া পায় ইন্দুলেখার মৃতদেহ। ক্ষুধার তাড়নায় সে বিষফল খাইয়া মরিয়া গিয়াছে। অজয়ের করুণ গান, কোথায় ছেড়ে গেলি এ বনকান্তারে প্রাণপ্রিয় প্রাণসাথীরে, শুনিয়া অপু এতক্ষণ মুগ্ধ চোখে চাহিয়াছিল, আর থাকিতে পারে না, ফুলিয়া ফুলিয়া কাঁদে। কলিঙ্গরাজের সহিত বিচিত্রকেতুর যুদ্ধে তলোয়ার খেলা কি যায়, বুঝি ঝাড়গুলা গুড়া হয়, নয়তো কোনো হতভাগ্য দর্শকের চোখ দুটি বা যায়। রব ওঠে, ঝাড় সামলে, কিন্তু অদ্ভুত যুদ্ধ কৌশল, সব বাঁচাইয়া চলে। ধন্য বিচিত্রকেতু। মধ্যে অনেকক্ষণ ধরিয়া জুড়ির দীর্ঘ গান ও বেহালার কসরতের সময় অপুকে তাহার বাবা ডাকিয়া বলে, ঘুম পাচ্ছে, বাড়ি যাবে খোকা? ঘুম? সর্বনাশ! না, সে বাড়ি যাইবে না। বাহিরে ডাকিয়া তাহার বাবা বলে, এই দুটো পয়সা রাখো বাবা, কিছু কিনে খেও, আমি বাড়ি গেলাম। অপুর ইচ্ছা হয় সে 1 পয়সার পান কিনিয়া খাইবে। পানের দোকানের কাছে অত্যন্ত কিসের ভিড় দেখিয়া অগ্রসর হইয়া দেখে, অবাক, সেনাপতি বিচিত্রকেতু হাতিয়ার বন্ধ অবস্থায় বার্ডসাই কিনিয়া ধরাইতেছেন। তাহাকে ঘিরিয়া রথযাত্রার ভিড়। আশ্চর্যের উপর আশ্চর্য। রাজকুমার অজয় কোথা হইতে আসিয়া বিচিত্রকেতুর কনুয়ে হাত দিয়া বলিল, 1 পয়সার পান খাও না কিশোরীদা। রাজপুত্রের প্রতি সেনাপতির বিশ্বস্ততার নিদর্শন দেখা গেল না। হাত ঝাড়া দিয়া বলিল, যা, অত পয়সা নেই। ওবেলা সাবানখানা যে দুজনে মাখলে, আমাকে কি বলেছিলে? রাজপুত্র পুনরায় বলিল, খাওয়াও না কিশোরীদা, আমি বুঝি কখনো কিছু দিইনি তোমাকে? বিচিত্রকেতু হাত ছাড়াইয়া চলিয়া গেল। অপুর সমবয়সী হইবে, টুকটুকে, বেশ দেখিতে, গানের গলা বড় সুন্দর। অপু মুগ্ধ হইয়া তাহার দিকে চাহিয়া থাকে, বড় ইচ্ছা হয় আলাপ করিতে। হঠাৎ সে কিসের টানে সাহসী হইয়া আগাইয়া যায়, একটু লজ্জার সঙ্গে বলে, পান খাবে? অজয় একটু অবাক হয়, বলে, তুমি খাওয়াবে? নিয়ে এসো না। দুজনে ভাব হইয়া যায়। ভাব বলিলে ভুল হয়। অপু মুগ্ধ অভিভূত হইয়া যায়। ইহাকেই সে এতদিন মনে মনে চাহিয়া আসিয়াছে, এই রাজপুত্র অজয়কে। তাহার মায়ের শত রূপকথার কাহিনীর মধ্য দিয়া শৈশবের শত স্বপ্নময়ী মুগ্ধ কল্পনার ঘোরে তাহার প্রাণ ইহাকেই চাহিয়াছে। এই চোখ, এই মুখ, এই গলার স্বর, ঠিক সে যাহা চায় তাহাই। অজয় জিজ্ঞাসা করে, তোমাদের বাড়ি কোথায় ভাই? আমাকে একজনের বাড়ি খেতে দিয়েছে, বড্ড বেলায় খেতে দেয়। তোমাদের বাড়িতে কে খায়? খুশিতে অপুর সারা গা কেমন করে। সে বলে, ভাই, আমাদের বাড়িতে একজন খেতে যায়, সে আজ দেখলাম ঢোলক বাজাচ্ছে। তুমি কাল থেকে যেও, আমি এসে ডেকে নিয়ে যাব। ঢোলকলা না হয় তুমি যে বাড়িতে আগে খেতে সেখানে খাবে। খানিকক্ষণ দুজনে এদিক ওদিক বেড়াইবার পর অজয় বলে, আমি যাই ভাই, শেষ সিনে আমার গান আছে। আমার পাঠ কেমন লাগছে তোমার? শেষ রাত্রে যাত্রা ভাঙিলে অপু বাড়ি আসে। পথে আসিতে আসিতে যে যেখানে কথা বলে, তাহার মনে হয় যাত্রার একটা হইতেছে। বাড়িতে তাহার দিদি বলে, ও অপু, কেমন যাত্রা শুনলি? অপুর মনে হয় গভীর জনশূন্য বনের মধ্যে রাজকুমারী ইন্দুলেখা কি বলিয়া উঠিল। কিসের যে ঘোর তাহাকে পাইয়া বসিয়াছে। মহা খুশির সহিত সে বলে, কাল থেকে অজয় যে সেজেছিল মা, সে আমাদের বাড়ি খেতে আসবে। তাহার মা বলে, দুজনে খাবে? দুজনকে কোত্থেকে? অপু বলে, তা না, একজন তো চলে যাবে, শুধু অজয় খাবে। দুর্গা বলে, কেমন যাত্রা রে অপু, এমন কখনো দেখিনি। কেমন গান করলে যখন সেই রাজকন্যা মরে গেল। অপুর তো রাত্রে ঘুমের ঘোরে চারিধারে যেন বেহালার সঙ্গীত হয়। ভোর হইলে একটু বেলায় তাহার ঘুম ভাঙে। শেষ রাত্রে ঘুমাইয়াছে, তৃপ্তির সঙ্গে ঘুম হয় নাই। সূর্যের তীক্ষ্ণ আলোয় চোখে যেন সূচ বিঁধে, চোখে জল দিলে জ্বালা করে। কিন্তু তাহার কানে একটা বেহালা, ঢোল, মন্দিরার ঐকতান বাজনা তখনও যেন বাজিতেছে। তখনও যেন সে যাত্রার আসরেই বসিয়া আছে। ঘাটের পথে যাইতে পাড়ার মেয়েরা কথা বলিতে বলিতে যাইতেছে। অপুর মনে হইল, কেহ ধীরাবতী, কেহ কলিঙ্গ দেশের মহারানী, কেহ রাজপুত্র অজয়ের মা বসুমতী। দিদির প্রতি কথায় হাত পা নাড়ার ভঙ্গিতে রাজকন্যা ইন্দুলেখা যেন মাখানো। কাল যে ইন্দুলেখা সাজিয়াছিল তাহাকে মানাইয়াছিল মন্দ নয় বটে, কিন্তু তাহার মনে মনে রাজকন্যা ইন্দুলেখার যে প্রতিমা গড়িয়া উঠিয়াছে, তাহা তাহার দিদিকে লইয়া। ওই রকম গায়ের রং, অমনি বড় বড় চোখ, অমনি সুন্দর মুখ, অমনি সুন্দর চুল। ইন্দুলেখা তাহার সকল করুণা, স্নেহ, মাধুরী লইয়া
কোন সেকালের দেশের অতীত জীবনের পরে আবার তাহার দিদি হইয়া ফিরিয়া আসিয়াছে, কাল তাই ইন্দুলেখার কথার ভঙ্গিতে প্রতিটি পদক্ষেপে দিদি যেন ফুটিয়া ফুটিয়া বাহির হইতেছিল। যখন গভীর বনে সে শত স্নেহে ছোট ভাইকে জড়াইয়া রাখিয়াছিল, তাকে খাওয়াইবার জন্য ফল আহরণ করিতে গিয়া একা নির্জন বনের মধ্যে হারাইয়া গেল, সেই একদিনের মাকাল ফলের ঘটনাটাই অপুর ক্রমাগত মনে হইতেছিল। দুপুরবেলা খাইবার জন্য অপু গিয়া অজয়কে ডাকিয়া আনিল। তাহার মা দুজনকে এক জায়গায় খাইতে দিয়া অজয়ের পরিচয় লইতে বসিল। সে ব্রাহ্মণের ছেলে, তাহার কেহ নাই। এক মাসই তাহাকে মানুষ করিয়াছিল, সেও মরিয়া গিয়াছে। আজ বছরখানেক যাত্রার দলে কাজ করিতেছে। সর্বজয়ার ছেলেটির উপর খুব স্নেহ হইল, বারবার জিজ্ঞাসা করিয়া তাহাকে খাওয়াইল। খাওয়াইবার উপকরণ বেশি কিছু নাই, তবু ছেলেটি খুব খুশির সঙ্গে খাইল। তাহার পর দুর্গা মাকে চুপি চুপি বলিল, মা, ওকে সেই কালকের গানটা গাইতে বলো না, সেই কোথা ছেড়ে গেলিয়ে বনকান্তারে প্রাণপ্রিয় প্রাণসাথীরে। অজয় গলা ছাড়িয়া গানটি গাহিল। অপু মুগ্ধ হইয়া গেল। সর্বজয়ার চোখের পাতা ভিজিয়া আসিল। আহা, এমন ছেলের মা নাই। তাহার পর সে আরও গান গাহিল। সর্বজয়া বলিল, বিকেলে মুড়ি ভাজব, তখন এসে অবশ্যই করে মুড়ি খেয়ে যেও, লজ্জা করো না যেন, যখন খুশি আসবে, আপনার বাড়ির মতো, বুঝলে? অপু তাহাকে সঙ্গে করিয়া নদীর ধারের দিকে বেড়াইতে গেল। সেখানে অজয় বলিল, ভাই, তোমার গলা তো মিষ্টি, একটা গান গাও না। অপুর খুব ইচ্ছা হইল ইহাদের কাছে গান গাহিয়া সে বাহাদুরি লইবে, কিন্তু বড় ভয় করে। এ একজন যাত্রা দলের ছেলে, এর কাছে তার গান গাওয়া। নদীর ধারে বড় শিমুল গাছটার তলায় চলাচলতির পথ হইতে কিছু দূরে বাঁশঝোপের আড়ালে দুজন বসে। অপু অনেক কষ্টে লজ্জা কাটাইয়া একটা গান ধরে, শ্রীচরণে ভার একবার গা তোলো হে অনন্ত। দাশুরায়ের পাঁচালির গান বাবার মুখে শুনিয়া সে লিখিয়া লইয়াছে। অজয় অবাক হইয়া যায়, বলে, তোমার এমন গলা ভাই, তা তুমি গান গাও না কেন? আরেকটা গাও। অপু উৎসাহিত হইয়া আরেকটা ধরে, খেয়ার আসে বসেরে মন ডুবলো বেলা খেয়ার ধারে। তাহার দিদি কোথা হইতে শিখিয়া আসিয়া গাহিত। সুরটা বড় ভালো লাগায় অপু তাহার কাছ হইতে শিখিয়াছিল। বাড়িতে কেহ না থাকিলে মাঝে মাঝে গানটা তাহারা দুজনে গাহিয়া থাকে। গান শেষ হইলে অজয় প্রশংসায় উচ্ছ্বসিত হইয়া বলিল, এমন গলা থাকলে যে কোনো দলে ঢুকলে 15 টাকা করে মাইনে সেধে দেবে বলছি তোমায়। এর ওপর যদি একটু শেখো। বাড়িতে কেহ না থাকিলে দিদির সামনে গান গাহিয়া অপু কতদিন দিদিকে জিজ্ঞাসা করিয়াছে, হ্যাঁ দিদি, আমার গলা আছে, গান হবে। দিদি তাহাকে বরাবর আশ্বাস দিয়ে আসিয়াছে। কিন্তু দিদির আশ্বাস যতই আশাপ্রদ হোক, আজ একজন সঙ্গীত দক্ষ খাস যাত্রা দলের নামকরা মেডেলওয়ালা গায়কের মুখে এই প্রশংসা শুনিয়া আনন্দে অপু কি বলিয়া উত্তর করিবে ঠাউর করিতে পারিল না। বলিল, তোমার ওই গানটা আমায় শেখাও না। তারপর দুজনে গলা মিশাইয়া সে গানটা গাহিল। অনেকক্ষণ হইয়া গেল। নদী বাহিয়া ছপছপ করিয়া নৌকা চলিতেছে। নদীর পাড়ের নিচে জলের ধারে একজন কি খুঁজিয়া বেড়াইতেছে। অজয় বলিল, কি খুঁজছ ভাই? অপু বলিল, ব্যাঙাচি খুঁজছে, ছিপে মাছ ধরবে। তাহার পর বলিল, আচ্ছা ভাই, তুমি আমাদের এখানে থাকো না কেন? যেও না কোথাও, থাকবে? এমন চোখ, এমন মিষ্টি গলার সুর, তাহার উপর অপুর কাছে সে সেই রাজপুত্র অজয়। কোন বনে ফিরিতে ফিরিতে অসহায় ছন্ন ছাড়া রূপবান রাজার ছেলের সঙ্গে হঠাৎ দেখা হইয়া ভাব হইয়া গিয়াছে চিরজন্মের বন্ধু, আর তাহাকে কি করিয়া ছাড়া যায়? অজয় অনেক মনের কথা বলিয়া ফেলিল। এমন সাথী তাহার আর জুটে নাই। সে প্রায় 40 টাকা জমাইয়াছে, আর একটু বড় হইলে সে এই দল ছাড়িয়া দিবে। অধিকারী বড় মারে, সে আশুতোষ পালের দলে যাইবে, সেখানে বড় সুখ। রোজ রাত্রে লুচি, না খাইলে 3 আনা পয়সা খোরাকি দেয়। এই দল ছাড়িলে সে আবার অপুদের বাড়ি আসিবে ও সে সময় কিছুদিন থাকিবে। বৈকালের আগে অজয় বলিল, চলো ভাই, আজ আবার এক্ষুনি আসর হবে, সকাল সকাল ফিরি। যদি পরশুরামের দর্প সংসার হয় তবে আমি নিয়তি সাজব। দেখো কেমন একটা গান আছে। আরও 3 দিন যাত্রা হইল। গ্রামশুদ্ধ লোকের মুখে যাত্রা ছাড়া আর কথা নাই। পথে ঘাটে মাঠে গায়ের মাঝি নৌকা বাহিতে বাহিতে রাখাল গরু চড়াইতে চড়াইতে যাত্রার পালার নতুন শেখা গান গায়। গ্রামের মেয়েরা দলের ছেলেদের বাড়ি ডাকাইয়া যাহার যে গান ভালো লাগিয়াছে তাহাদের মুখে সে গান ফরমাইশ করিয়া শুনিতে লাগিলেন। অপু আরও 3-4টা নতুন গান শিখিয়া ফেলিল। একদিন সে যাত্রার দলের বাসায় অজয়ের সঙ্গে গিয়াছে। সেখানে তাহাকে দলের সকলে মিলিয়া ধরিল তাহাকে একটা গান গাহিতে হইবে। সেখানে সকলে অজয়ের মুখে শুনিয়াছে সে খুব ভালো গান গাহিতে পারে। অপু বহু সাধ্য সাধনার পর
নিজের বিদ্যা ভালো করিয়া জাহির করিবার খাতিরে একটা গান গাহিয়া ফেলিল। সকলে তাহাকে ধরিয়া অধিকারীর নিকটে লইয়া গেল। সেখানেও তাহাকে একটা গান গাহিতে হইল। অধিকারী কালো রঙের ভুঁড়িওয়ালা লোক, আসরে জুড়ি সাজিয়া গান করে। গান শুনিয়া বলিল, এসো না খোকা, দলে আসবে? অপুর বুকখানা আনন্দে ও গর্বে 10 হাত হইল। আরও সকলে মিলিয়া তাহাকে ধরে। এসো, চলো তোমাকে আমাদের দলে নিয়ে যাই। অপুর তো ইচ্ছা সে এখনই যায়। যাত্রার দলে কাজ করা মনুষ্য জীবনের চরম উদ্দেশ্য। সে কথা এতদিন সে কেন জানিত না, ইহাই তো আশ্চর্যের বিষয়। সে গোপনে অজয়কে বলিল, আচ্ছা ভাই, এখন যদি আমি দলে যাই আমাকে কি সাজতে দেবে? অজয় বলিল, এখন এই সখী টখি কি বালকের পাঠ এইরকম, তারপর ভালো করে শিখলে। অপু সখী সাজিতে চায় না। জরির মুকুট মাথায় দিয়া সে সেনাপতি সাজিয়া তলোয়ার ঝুলাইবে, যুদ্ধ করিবে। বড় হইলে সে যাত্রা দলে যাইবেই। উহাই তাহার জীবনের ধ্রুব লক্ষ্য। অজয় তাহাকে চুপি চুপি কোষ্টি পাথরের রঙের এক ছোকরাকে দেখাইয়া কহিল, এই যে দেখেছ, এর নাম বিষ্টু তেলি। আমার সঙ্গে মোটে বনে না। আমার নিজের পয়সার দেশলাই কিনে বালিশের তলায় রেখে দিই, দেশলাই উঠিয়ে নেয় চুরুট খেতে, আর দেয় না। আমি বলি, আমার রাত্রে ভয় করে, দেশলাইটা দাও। অন্ধকারে মন ছমছম করে, তাই সেদিন চেয়েছিলাম বলে। এমনি থাবড়া একটা মেরেছে। নাচে ভালো বলে অধিকারী বড় খাতির করে, কিছু বলবারও জো নেই। দিন 5 পরে যাত্রা দলের গাওনা শেষ হইয়া গেলে তাহারা রওনা হইল। অজয় বাড়ির ছেলের মতো যখন তখন আসিতে যাইত। এই কয়দিনের মধ্যেই সে যেন অপুরই আরেক ভাই হইয়া পড়িয়াছিল। অপুরই বয়সী ছোট ছেলে, সংসারে কেহ নাই শুনিয়া সর্বজয়া তাহাকে এই কয়দিন অপুর মতোই আদর যত্ন করিয়াছে। দুর্গাও তাহাকে আপন ভাইয়ের চোখে দেখিয়াছে। তাহার কাছে গান শিখিয়া লইয়াছে, কত গল্প শুনাইয়াছে, তাহার পিসিমার কথা বলিয়াছে। 3 জনে মিলিয়া উঠানে বড় বড় ঘর আঁকিয়া গঙ্গা যমুনা খেলিয়াছে। খাইবার সময় জোর করিয়া বেশি খাইতে বাধ্য করিয়াছে। যাত্রা দলে থাকে, কে কোথায় দেখে, কোথায় শোয়, কি খায়, আহা, বলিবার কেহ নাই। গৃহ সংসারের যে স্নেহস্পর্শ বোধহয় জন্মাবধি তাহার ভাগ্যে ঘটে নাই। অপ্রত্যাশিতভাবে আজ তাহার স্বাদ লাভ করিয়া লোভীর মতো সে কিছুতেই ছাড়িয়া যাইতে চাহিতেছিল না। যাইবার সময় সে হঠাৎ পুঁটুলি খুলিয়া কষ্টে সঞ্চিত 5টি টাকা বাহির করিয়া সর্বজয়ার হাতে দিতে গেল। একটু লজ্জার সুরে বলিল, এই 5টা টাকা দিয়ে দিদির বিয়ের সময় একখানা ভালো কাপড়। সর্বজয়া বলিল, না বাবা না, তুমি মুখে বললে এই খুব হলো, টাকা দিতে হবে না। তোমার এখন টাকার কত দরকার, বিয়ে থাওয়া করে সংসারী হতে হবে। তবু সে কিছুতেই ছাড়ে না। অনেক বুঝাইয়া তবে তাহাকে নিরস্ত করিতে হইল। তাহার পর সকলে উহাদের বাড়ির দরজার সামনে খানিকটা পথ পর্যন্ত তাহাকে আগাইয়া দিতে আসিল। যাইবার সময় সে বারবার বলিয়া গেল, দিদির বিয়ের সময় অবশ্য করিয়া যেন তাহাকে পত্র দেওয়া হয়। গাবতলার ছায়ায় ছায়ায় তাহার সুকুমার বালক মূর্তি ভাটশেওড়া ঝোপের আড়ালে অদৃশ্য হইয়া গেলে সর্বজয়ার হঠাৎ মনে হইল, বড্ড ছেলে মানুষ, আহা, এই বয়সে বেরিয়েছে নিজের রোজগার নিজে করতে। অপু আমার যদি ওইরকম হতো, মা গো। প্রথম প্রথম যখন হরিহর কাশী হইতে আসিল তখন সকলে বলিত তাহার ভবিষ্যৎ বড় উজ্জ্বল। এই অঞ্চলে ওরকম বিদ্যা শিখিয়া কেহ আসে নাই। তাহার বিদ্যার সুখ্যাতি সকলের মুখে ছিল। সকলে বলিত সে এইবার একটা কিছু করিবে। সর্বজয়াও ভাবিত শীঘ্রই উহারা তাহার স্বামীকে ডাকাইয়া একটা ভালো চাকুরি দিবে। কাহারা চাকুরি দেয় সে সম্বন্ধে তাহার ধারণা কুয়াশাচ্ছন্ন সমুদ্র বক্ষের মতোই অস্পষ্ট ছিল। কিন্তু মাসের পর মাস, বৎসরের পর বৎসর করিয়া বহুকাল চলিয়া গেল। অর্ধরাত্রির মাথায় কোনো জরির পোশাক পরা ঘোড়সাওয়ার সভাপণ্ডিত পদের নিয়োগপত্র লইয়া ছুটি আসিল না, বা আরব্য উপন্যাসের দৈত্য কোনো মণিখচিত মায়াপ্রাসাদ আকাশে বাহিয়া উড়াইয়া আনিয়া তাহাদের ভাঙা ঘরে বসাইয়া দিয়া গেল না, বরং সে ঘরের পোকা কাটা কবাট দিন দিন আরও জীর্ণ হইতে চলিল। কড়িকাঠ আরও ঝুলিয়া পড়িতে চাহিল। আগে যাওয়া ছিল তাও আর সব থাকিতেছে না। তবুও সে একেবারে আশা ছাড়ে নাই। হরিহর বিদেশ হইতে আসিয়া প্রতিবারই একটা একটা আশার কথা এমনভাবে বলে যেন সব ঠিক, অল্পমাত্র বিলম্ব আছে, অবস্থা ফিরিল বলিয়া। কিন্তু হয় কই? জীবন বড় মধুময় শুধু এই জন্য যে এই মাধুর্যের অনেকটাই স্বপ্ন ও কল্পনা দিয়া গড়া। হোক না স্বপ্ন মিথ্যা, কল্পনা বাস্তবতার লেশ শূন্য, নাই বা থাকিল সবসময় তাহাদের পিছনে সার্থকতা। তাহারাই যে জীবনের শ্রেষ্ঠ সম্পদ, তাহারা আসুক। জীবনে অক্ষয় হোক তাহাদের আসন। তুচ্ছ সার্থকতা, তুচ্ছ লাভ। হরিহর বাড়ি হইতে গিয়াছে প্রায় 2-3 মাস।
টাকা কড়ি খরচপত্র অনেক দিন পাঠায় নাই। দুর্গা অসুখে ভুগিতেছে একটু বেশি, খায় দায়, অসুখ হয়, দুদিন একটু ভালো থাকে, হঠাৎ একদিন আবার হয়। সর্বজয়া মেয়ের বিবাহের জন্য স্বামীকে প্রায়ই তাগাদা দেয়। স্বামীকে দিয়া 2-3খানা পত্র নীরেন্দ্রের পিতা রাজেশ্বর বাবুর নিকট লিখিয়াছে। সেদিকের আশাও সে এখনো ছাড়ে নাই। হরিহর বলে, তুমি কি খেপলে নাকি? ও সকল বড় লোকের কাণ্ড, রাজেশ্বর কাকা কি আর আমাদের পুঁছবেন? তবুও সর্বজয়া ছাড়ে না, বলে, লেখো না আরেকখানা, লিখেই দেখো না। নীরেন তো পছন্দই করে গিয়েছেন। 2-1 মাস চলিয়া যায়, বিশেষ কোনো উত্তর আসে না। সে আবার স্বামীকে পত্র লিখিবার তাগাদা দিতে শুরু করে। এবার হরিহর যখন বিদেশ যায়, তখন বলিয়া গিয়াছে এইবার সে এখান হইতে উঠিয়া অন্যত্র বাস করিবার একটা কিছু ঠিক করিয়া আসিবেই। পাড়ার একপাশে নিকোনো পুছনো ছোট্ট খড়ের ঘর 2-3খানা, গোয়ালে হৃষ্টপুষ্ট দুগ্ধবতী গাভী বাঁধা, মাচা ভরা বিচালি, গোলা ভরা ধান, মাঠের ধারের মটর ক্ষেতের তাজা সবুজ গন্ধ খোলা হাওয়ায় উঠান দিয়া বহিয়া যায়। পাখি ডাকে, নীলকণ্ঠ, বাবুই, শ্যামা। অপু সকালে উঠিয়া বড় মাটির ভাঁড়ে দেয়া একপাত্র তাজা সফেন কালো গায়ের দুধের সঙ্গে গরম মুড়ির ফলার খাইয়া পড়িতে বসে। দুর্গা ম্যালেরিয়ায় ভোগে না, সকলেই জানে, সকলেই খাতির করে, আসিয়া পায়ের ধুলা লয়। গরিব বলিয়া কেহ তুচ্ছ তাচ্ছিল্য করে না, শুধুই স্বপ্ন দেখে। দিন নাই রাত নাই, সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে। তাহার মনে হয় এতকাল পরে সত্য সত্যই একটা কিছু লাগিয়া যাইবে। মনের মধ্যে কে যেন বলে, কেন এতদিন হয় নাই, কেন এতকাল পরে? সেই ছেলেবেলাকার দিনে জামতলায় সজনেতলায় ঘুরিবার সময় হইতে সেঁজুতির আলপনা আঁকার মন্ত্রের সঙ্গে এই সাধ যে তাহার মনে জড়াইয়া আছে। লক্ষ্মীর আলতা পরা পায়ের দাগ আঁকা আঙিনায় শ্বশুরবাড়ির ঘর সংসার পাতাইবে, এরকম ভাঙা পুরনো কোঠা বাসবন কে চাহিয়াছিল? দুর্গা একটা ছোট্ট মানকচু কোথা হইতে জোগাড় করিয়া আনিয়া রান্নাঘরে ধন্না দিয়া বসিয়া থাকে। তাহার মা বলে, তোর হলো কি দুর্গা, আজ কি বলে ভাত খাবি? কাল সন্ধেবেলা তো জ্বর এসেছে। দুর্গা বলে, তা হোক মা, সে জ্বর বুঝি, একটু তো মোটে শীত করল, তুমি এই মানকচুটা ভাতে দিয়ে 2টো ভাত। তাহার মা বলে, যা, অসুখ হয়ে তোর খাই খাই বড্ড বেড়েছে, আজকাল ভালো যদি থাকিস তো পরশু বরং দেব। অনেক কাকুতি মিনতির পর না পারিয়া শেষে দুর্গা মানকচু তুলিয়া রাখিয়া দেয়। খানিকটা চুপ করিয়া বসিয়া থাকে, আপন মনে বলে, আজ খুব ভালো আছি, আজ আর জ্বর আসবে না আমার, ওবেলা 2খানা রুটি আর আলু ভাজা খাবো। একটু পরে হাই ওঠে। সে জানে ইহা জ্বর আসার পূর্ব লক্ষণ, তবুও সে মনকে বোঝায়, হাই উঠুক, এমনি তো কত হাই ওঠে, জ্বর আর হবে না। ক্রমে শীত করে, রৌদ্রে গিয়া বসিতে ইচ্ছা হয়। সে রৌদ্রে না গিয়া মনকে প্রবোধ দেয় যে শীত বোধ হওয়া একটা স্বাভাবিক শারীরিক ব্যাপার, জ্বর আসার সহিত ইহার সম্পর্ক কি? কিন্তু কোনো প্রবোধ খাটে না। রৌদ্র পড়িতে না পড়িতেই জ্বর আসে। সে লুকাইয়া গিয়া রৌদ্রে বসে, পাছে মা টের পায়। তাহার মন হু হু করে, ভাবে জ্বর জ্বর ভেবে এরকম হচ্ছে, সত্যি সত্যি জ্বর হয়নি। রাঙা রোদ শ্যাওলা ধরা ভাঙা পাঁচিলের গায়ে গিয়ে পড়ে, বৈকালের ছায়া ঘন হয়। দুর্গার মনে হয় অন্য মনস্ক হইয়া থাকিলে জ্বর চলিয়া যাইবে। অপুকে বলে, বস দেখি একটু আমার কাছে, আয় গল্প করি। একদিন আর বছর ঘন বর্ষার রাতে সে ও অপু মতলব আঁটিয়া শেষ রাত্রে পিছনের সেজ ঠাকুরুনদের বাগানে তাল কুড়াইতে গিয়াছিল। হঠাৎ দুর্গার পায়ে পট করিয়া একটা কাঁটা ফুটিয়া গেল। যন্ত্রণায় পিছু হটিয়া বাঁ পাখানা যেখানে রাখিল সেখানে বাঁ পায়েও পট করিয়া আরেকটা। সকালবেলা দেখা গেল পাছে রাত্রে কেহ উহারা তাল কুড়াইয়া লয়, সেজন্য সতু তালতলার পথে সোজা করিয়া সারি সারি বেলকাঁটা পুঁতিয়া রাখিয়াছে। আর একদিন, যা আশ্চর্য ব্যাপার, কোথা হইতে সেদিন এক বুড়ো বাঙাল মুসলমান একটা বড় রংচং করা কাচ বসানো টিনের বাক্স লইয়া খেলা দেখাইতে আসে। ও পাড়ায় জীবন চৌধুরীর উঠানে সে খেলা দেখাইতেছিল। দুর্গা পাশেই দাঁড়াইয়াছিল, তাহার পয়সা ছিল না, আর সকলে 1-1 পয়সা দিয়া বাক্সের গায়ে একটা চোঙার মধ্যে চোখ দিয়া কি সব দেখিতেছিল। বুড়া মুসলমানটি বাক্স বাজাইয়া সুর করিয়া বলিতেছিল, তাজ বিবিকা রোজা দেখো, হাতি বাক্কা লড়াই দেখো। এক একজনের দেখা শেষ হইলে যেমন সে চোঙ হইতে চোখ সরাইয়া লইতেছিল, অমনি দুর্গা তাহাকে মহা আগ্রহের সহিত জিজ্ঞাসা করিতেছিল, কি দেখলি ওর মধ্যে, সব সত্যিকারের? উহ, সে কি অপূর্ব ব্যাপার তাহারা দেখিয়াছে, তাহা তাহারা বলিতে পারে না। কি সেসব? সকলের দেখা একে একে হইয়া গেল। দুর্গা চলিয়া যাইতেছিল। বুড়ো মুসলমানটি বলিল, দেখবে না খুকি? দুর্গা ঘাড় নাড়িয়া বলিল, না, আমার কাছে পয়সা নেই।
লোকটি বলিল, এসো এসো খুকি, দেখে যাও, পয়সা লাগবে না। দুর্গার একটু লজ্জা হইয়াছিল, মুখে বলিল, না, কিন্তু আগ্রহে কৌতূহলে তাহার বুকের মধ্যে ঢিপ ঢিপ করিয়া উঠিল। লোকটি বলিল, এসো এসো, দোষ কি, এসে দেখো। দুর্গা উজ্জ্বল মুখে পায়ে পায়ে বাক্সের কাছে আসিয়া দাঁড়াইল বটে, তবুও সে সাহস করিয়া মুখটা চোঙের মধ্যে দিতে পারে নাই। লোকটি বলিল, এই নলটার মধ্যে দিয়ে তাকাও দেখি খুকি। দুর্গা মাথার উড়ন্ত চুলের গোছা কানের পাশে সরাইয়া দিয়া চাহিয়া দেখিল। পরের 10 মিনিটের কথার সে কোনো বর্ণনা করিতে পারিবে না। সত্যিকারের মানুষ ছবিতে কি করিয়া দেখা যায়, কত সাহেব মেম ঘরবাড়ি যুদ্ধ, সেসব কথা সে বলিতে পারে না। কি জিনিসই সে দেখিয়াছিল। অপুকে দেখাইতে বড় ইচ্ছা করে। দুর্গা কতবার খুঁজিয়াছে, ও খেলা আর কোনোদিন আসে নাই। গল্প ভালো করিয়া শেষ হইতে না হইতেই দুর্গা জ্বরের ধমকে আর বসিতে পারে না। উঠিয়া ঘরের মধ্যে কাঁথা মুড়ি দিয়া শোয়। আজকাল বাবা বাড়ি নাই, অপুকে আর খুঁজিয়া মেলা দায়। বই দপ্তরে ঘুণ ধরিবার জোগাড় হইয়াছে। সকালবেলা সেই যে এক পুটুলি কড়ি লইয়া বাহির হয়, আর ফের একেবারে দুপুর ঘুরিয়া গেলে খাইবার সময়। তাহার মা বকে, ছেলের না নিকুচি করেছে, তোমার লেখাপড়া একেবারে শিখেই উঠল, এবার বাড়ি এলে সব কথা বলে দেব, দেখোক্ষণ তুমি। অপু ভয়ে ভয়ে দপ্তর লইয়া বসে, বইগুলা খুব চারিদিকে ছড়ায়। মাকে বলে, একটু খয়ের দাও মা, আমি দোয়াতের কালিতে দেব। পরে সে বসিয়া বসিয়া হাতের লেখা লিখিয়া রৌদ্রে দেয়। শুকাইয়া গেলে খয়ের ভেজানো কালি চকচক করে। অপু মহা খুশির সহিত সেদিকে চাহিয়া থাকে, ভাবে, আরেকটু খয়ের দেব কাল থেকে। কি চকচক করছে দেখো একবার। পানের বাটা হইতে মাকে লুকাইয়া বড় একখণ্ড খয়ের লইয়া কালির দোয়াতে দেয়। পরে লেখা লিখিয়া শুকাইতে দিয়া কতটা আজ জলজল করে দেখিবার জন্য কৌতূহলের সহিত সেদিকে চাহিয়া থাকে। মনে হয়, আচ্ছা, যদি আরেকটু দিই। একদিন মার কাছে ধরা পড়িয়া যায়। মা বলে, ছেলের লেখার সঙ্গে খোঁজ নেই, কেবল ডেলা ডেলা খয়ের রোজ দরকার, রেখে দে খয়ের। ধরা পড়িয়া একটু অপ্রতিভ হইয়া বলে, খয়ের নইলে কালি হয় বুঝি? আমি বুঝি এমনি এমনি। না, খয়ের নইলে কালি হবে কেন? এইসব রাজ্যের ছেলে আর লেখাপড়া করছে না, তাদের শের খয়ের রোজ জোগানো রয়েছে যে দোকানে, যা। অপু বসিয়া বসিয়া একখানা খাতায় নাটক লেখে। বহু লিখিয়া খাতাখানা সে প্রায় ভরাইয়া ফেলিয়াছে। মন্ত্রীর বিশ্বাসঘাতকতায় রাজা রাজ্য ছাড়িয়া বনে যান। রাজপুত্র নীলাম্বর ও রাজকুমারী অম্বা বনের মধ্যে দস্যুর হাতে পড়েন। ঘোর যুদ্ধ হয়। পরে রাজকুমারের মৃতদেহ নদী তীরে দেখা যায়। নাটকে সতু বলিয়া একটি জটিল চরিত্র সৃষ্টি হইবার অল্প পরেই বিশেষ কোনো মারাত্মক দোষের বর্ণনা না থাকা সত্ত্বেও সে প্রাণদণ্ডে দণ্ডিত হয়। নাটকের শেষ দিকে রাজপুত্রী অম্বার নারদের বরে পুনর্জীবন প্রাপ্তি বা বিশ্বস্ত সেনাপতি জীবনকেতুর সহিত তাহার বিবাহ প্রভৃতি ঘটনায় যাহারা বলেন যে গত বৈশাখ মাসে দেখা যাত্রার পালা হইতে এক নামগুলো ছাড়া মূলত কোনো অংশই পৃথক নহে, বা সে হইতেই ইহা হুবহু লওয়া, তাহারা ভুলিয়া যান যে অতীতের কোনো এক নীরব জ্যোৎস্নাময়ী রাত্রিতে নির্জন বাসকক্ষের স্তিমিত দ্বীপসজ্জায় এক প্রাচীন কবির নীল মেঘের মতো দৃশ্যমান ময়ূর নিনাদিত দূর বনভূমির স্বপ্ন যদি কালিদাসকে মুক্ত মেঘের ভ্রমণ বর্ণনে অনুপ্রাণিত করিয়া থাকে, তাহা হইলেই বা কি? সে বিস্তৃত শুভযামিনীর বন্দনা মানুষের নিজের অজ্ঞাতসারে হাজার বৎসর ধরিয়া করিয়া আসিতেছে। আগুন দিয়াই আগুন জ্বালানো যায়, ছায়ের ঢিপিতে মশাল গুজিয়া কে কোথায় মশাল জ্বালে। দপ্তরে একখানা বই আছে, বইখানার নাম চরিতমালা। লেখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত। পুরনো বই, তাহার বাবার নানা জায়গা হইতে ছেলের জন্য বই সংগ্রহ করিবার বাতিক আছে। কোথা হইতে এখানা আনিয়াছিল। অপু মাঝে মাঝে খানিকটা পড়িয়া থাকে। বইখানিতে যাহাদের গল্প আছে সে ওইরকম হইতে চায়। হাটে আলু বেচিতে পাঠাইলে কৃষকপুত্র রস্কো বেড়ার ধারে বসিয়া বসিয়া বীজগণিতের চর্চা করিত। কাগজের অভাবে চামড়ার পাতে ভোঁতা আল দিয়া অঙ্ক কষিত। মেষপালক ডুবাল ইতস্তত সঞ্চরণশীল মেষদলকে যদৃচ্ছ বিচরণের সুযোগ দিয়া এক মনে গাছতলায় বসিয়া ভূচিত্র পাঠে মগ্ন থাকিত। সে ওইরকম হইতে চায়। বীজগণিত কি জিনিস? সে বীজগণিত পড়িতে চায় রস্কোর মতো। সে এই হাতের লেখা লিখিতে চায় না। ধারাপাত কি ভয়ঙ্করী, এসব তাহার ভালো লাগে না। ওইরকম নির্জন গাছতলায় বনের ছায়ায় কি বেড়ার ধারে বসিয়া বসিয়া সে ভূচিত্র পাতিয়া পড়িবে। ভূচিত্র জিনিসটা কি? বড় বড় বই পড়িবে, পণ্ডিত হইবে ওই রকম, কিন্তু কোথায় পাইবে সেসব জিনিস? কোথায় বা ভূচিত্র, কোথায় বা বীজগণিত, কোথায় বা ল্যাটিন ব্যাকরণ? এখানে শুধু কড়ি কষার আর্যা আর তৃতীয় নামতা। মা বকিলে কি হইবে? যাহা সে পড়িতে চায় তাহা এখানে কই?
গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পথের পাঁচালী, আজ ৮ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।